কোটা বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ, বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ। কাল বিকেল ৩টা থেকে সারা দেশে অবরোধ ঘোষণা। কোটা বিরোধী আন্দোলনের সমর্থন মির্জা ফখরুলের, নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষক শিক্ষার্থীদের উপর ভর করেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা বাড়িতে বেনজিরে ডুপ্লেক্স বাড়ি জব্দ, জবরদখলের শিকার হওয়ায় স্থানীয়দের স্বস্তি। কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে পানিবন্দী লাখো মানুষ, বাড়ছে নদী ভাঙন, আগস্ট সেপ্টেম্বরেও বন্যার শঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা কোটা বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ আজকের মতো শেষ করেছে আন্দোলনকারীরা। এর আগে রবিবার বিকেল ৩টা থেকে সারা দেশে সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহাল এবং সরকারি চাকরিতে প্রবেশে ৫৬% কোটা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সমবেত হয়। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এছাড়া চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড় হয়ে বিক্ষোভ মিছিল আজিমপুর চৌরাস্তা হয়ে আবারও ঢাকা কলেজে গিয়ে শেষ হয়। সালে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে মূলত এই বৈষম্য দূর করার জন্য। আবার ফিরে এসেছে, এটা টোটালি বাংলাদেশকে একটা মেধা শূন্য করার একটা পায়তারা চলতেছে। এখন যে কোটা দেওয়া হচ্ছে ঢালাওভাবে, এতে আসলে মেধাবীদেরই ক্ষতি, মেধার যে বিকৃত রূপ সেটা কিন্তু দেখা যাচ্ছে। নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমলাতন্ত্র নিয়োগের জন্য আমরা প্রস্তাব দেখছি। এর আগে রাজধানীর বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ পালন করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১.৫ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সকাল 10:30টায় মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগর জালফই বাইপাস এলাকা অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। পরে পুলিশ ও জেলা প্রশাসনের অনুরোধে মহাসড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। এতে প্রায় ১.৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে, দুর্ভোগে পড়ে যাত্রীরা। কোটা বিরোধী আন্দোলনে আজও উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। প্রায় ১ ঘন্টা সড়কে অবস্থান করে তারা। পরে ক্যাম্পাসে সমাবেশ থেকে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় বিক্ষোভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। অন্যদিকে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন কলেজের কোটা বিরোধী শিক্ষার্থীরা। সকালে নগরীর আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে টাউন হল মোড়ে জড়ো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে বলে জানান তিনি। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এটাই দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন এবং স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। কোটা সংস্কার আন্দোলনকে ন্যায্য উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্রদের ন্যায্য আন্দোলন দমানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, ৫৬% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব।
ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে গুলশান কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলন করে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু কোটা সংরক্ষণ করা যেতে পারে। মির্জা ফখরুল বলেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনে অচল হয়ে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়। এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। সর্বজনীন পেনশন স্কিম সরকারের দুর্বল আর্থিক খাতকে মেরামত করার কৌশল। এটিকে সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম বলে মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতার মোহে আওয়ামী লীগ জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। সকালে ময়মনসিংহে শ্রমিক দলের বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র নেই, ভোট হয় না, বৈষম্য আরও বেড়েছে। কর্মশালায় বক্তব্য রাখেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ অন্যান্যরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত আর উন্নয়নের বন্ধু চীন। উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাবো না কেন তা নেওয়া হবেও প্রশ্ন রাখেন তিনি। রাজধানী বেইলি রোডে ফল উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হতে সময় লাগবে, কারণ পার্বত্য এলাকার সবচেয়ে বড় সমস্যা ভূমি। তারপরও গত 16 বছরে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি। একসঙ্গে 42টি ব্রিজ এই এলাকায় উদ্বোধন হয়েছে। বাংলাদেশের আর কোনো জেলায় এত ব্রিজ একসাথে উদ্বোধন হয়নি। শেখ হাসিনা থাকলে পার্বত্য এলাকার মানুষের সব সমস্যার সমাধান হবে। সিঙ্গাপুরে যেসব ফল দেখা যায় তার চেয়ে উন্নত মানের ফল এখন পার্বত্য এলাকায় ফলছে বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। 71-এ ভারতীয়রা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, তাদের দেশে আশ্রয় দিয়েছে। তাদের এই অবদান বাংলাদেশের মানুষ ভুলে যেতে পারে না বলেও মনে করেন ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিং এ থাকা প্রায় 24 কাঠা ডুপ্লেক্স বাড়ি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। আদালতের নির্দেশে শনিবার 3:30টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি জিম্মায় নেন। এরপর সেখানে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাটানো হয়। রূপগঞ্জে 2022 সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজির আহমেদ দেশে থাকাকালীন মাঝে মধ্যেই এ বাড়িতে যেতেন। সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলো বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি 2টি কুকুরও রাখা হয়েছে। বাংলোটির মূল্য প্রায় 10 কোটি টাকা। বেনজিরের সম্পত্তি ক্রোকের ঘটনায় খুশি জবরদখলের শিকার হওয়া স্থানীয় জমি মালিক ও বাসিন্দারা। উনি যখন এই এলাকাতে আসতো এবং এই বাড়ির কাছে আসতো, তখন আমরা দেখতাম যে পুলিশ এলাকা একেবারে পুলিশ হলে ওনারে আনা হতো এবং এই এলাকাতে তো কোনো মানুষ ঢুকতে দিত না। 6769 নম্বর প্লট, 6770 নম্বর প্লট, 6771 নম্বর প্লট, 6772 নম্বর প্লট। এটা কত নাম্বার? এইটা হচ্ছে 4টা প্লট মিলে 24 কাঠার একটা মানে 4টা প্লটকে একসাথে করা হয়েছে, করে 24 কাঠা টোটাল। 4টা দাগি এই বাড়িতে? 4টা দাগি, হ্যাঁ হ্যাঁ। টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট, তো 4টা 24 কাঠা, মানে 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট এখানে। এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এর মধ্যে বিভিন্ন জায়গায় চলছে তীব্র নদী ভাঙন। দিশেহারা দুর্গতরা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে নদী তীরবর্তী 6 উপজেলার 41টি ইউনিয়নের 1.5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে রাস্তাঘাট ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ি খোয়ার কষ্ট, গরু বাছুর ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, আর কি কম যে যাবো এক জায়গায় কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। এখন লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। টাঙ্গাইলে বন্যার পানির তোড়ে ভেঙে গেছে ভালকটিয়ার কাঁচা সড়ক। প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। ভাঙনে নদী গর্ভে গেছে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। আতঙ্কে এলাকাবাসী।
সিরাজগঞ্জে ফুসছে যমুনা, নতুন করে প্লাবিত হয়েছে ফুলজোর, ইছামতি সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী শত শত পরিবার, দেখা দিয়েছে তীব্র ভাঙনও। এক সপ্তাহের ব্যবধানে এই অঞ্চলের 1.5 শতাধিক বাড়িঘর স্থাপনা গেছে নদীগর্ভে। রান্না বাড়া করে খাবার পারতেছি না, হাঁস কুরকা সব ভাসতাইছে। খাওয়া দাওয়ার খুবই কষ্ট, নৌকার মধ্যে রান্না বাড়ি করে নৌকার মধ্যে খাওয়া দাওয়া করি। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ সহ 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে পানিবন্দী লক্ষাধিক মানুষ, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না বানভাসীদের। খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিতরা। এদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকার। আমরা এমপি, মন্ত্রী, মিনিস্টাররা বাংলাদেশ সরকার যদি সুখে থাকে আমরা পানিবন্দী করিয়া, এতে আমরা মনে করি যে মঙ্গল। আজকে 3-4 দিন ধরে পানি, কিন্তু তারা বাড়ি করে এখনো পর্যন্ত এলাকাত কোনো ত্রাণ গেছে না। সরকার তো কোনো কিছু পাইছি না, ও আমরা বাড়াইয়াও দেখি কোনো ভাই কিছু নাই। আমরা অনেকগুলো জায়গায় কাজ করছি, কাজগুলো যেহেতু আমরা মাটি যে মানে স্ট্রেংথ বাড়াইতে পারি না, পরে আবার এটা করি। এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে পরে আমরা তা শুরু করে দেবো। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে হাহাকার চলছে দুর্গতদের মধ্যে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের মধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের 15 জেলা বন্যা কবলিত প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কক্সবাজার জেলা বন্যা আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত আক্রান্ত 15 জেলায় নগদ 3,10 লাখ টাকা, 8,700 টন ত্রাণের চাল, শুকনো খাবার, শিশু খাদ্য কেনার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে 36,223 জন আশ্রয় নিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আগামী আগস্ট বা সেপ্টেম্বরও বন্যার আশঙ্কা রয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। আমাদের কথা হলো যখন যেটা এগুলো হলো ডিসিদের চাহিদা অনুযায়ী এটা আমরা দিচ্ছি। এরপরে আপনারা জানেন আওয়ামী লীগের লোকজন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় টিম দিয়ে কাজ করতেছে, আওয়ামী লীগের লোকজন। তারপর আমাদের দলীয় এমপি সাহেবরা নিজেরা আমাদের থেকে বদ্ধ নয়, আবার তারা নিজেদেরও তরফ থেকে তারা কাজ করতেছে যার যার এলাকায়, যার যেটুকু পর্যাপ্তভাবে যেটা প্রয়োজন আমরা সে পর্যাপ্ত দেওয়া হচ্ছে, এবং জেলা প্রশাসকরা যখন যেভাবে চাচ্ছে সেভাবে আমরা সাপোর্ট দিচ্ছি। সুতরাং এখানে না পাওয়ার বা কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ডাক্তারদের বদলি বিষয়ে নতুন নীতিমালা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, পোস্টিং দেওয়ার পরও কোনো চিকিৎসক উপজেলা ও মফস্বলে যেতে না চাইলে চাকরি ছেড়ে দিতে হবে। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চীনের অনুদানে দগ্ধ মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসেই নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানান তিনি। যে প্রায়ই আমার কাছে আবেদন যায় সব ঢাকায় চলে যেতে চাই, আমি জানি না কি জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ যদি গাইনির থেকে সব চলে যায় তাহলে এখানে চলবে কেমন? আমার মনে হয় আমরা একটা নীতিমালা যেটা আমরা অলরেডি করছি, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা কঠিন অনুশাসন দিয়েছেন, যেটা আমি খুলেই বলি আপনাদের সবাইকে, যে দেখো যদি আইনের মধ্যে কিংবা নীতির মধ্যে থাকে এবং কেউ আসতে না চায় কিংবা কেউ যেতে না চায়, তাহলে বলে দিও চাকরি ছেড়ে দিতে, কিন্তু তাকে যেতেই হবে। তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে তাকে যেতেই হবে। ঝটিকা পরিদর্শনে গিয়ে সংস্কার কাজে ঠিকাদারের চুরি ধরলেন রাজশাহীর পবা মোহনপুর আসনের এমপি আসাদুজ্জামান আসাদ। ঠিকাদারি কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন আসাদুজ্জামান। মোহনপুরের কেশরহাট উচ্চ বিদ্যালয় সংস্কার কাজের জন্য 15 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার, কিন্তু ঠিকাদার ঠিকমতো কাজ না করেই প্রধান শিক্ষককে ম্যানেজ করে বিলে সই করিয়ে নেন। একেবারেই নিম্নমানের কাজ, এটি 15 লক্ষ টাকার কাজ না। তো প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছে কমিটি সহ, তারা যদি কাজগুলো বুঝে না নিয়ে
এই কাজগুলো করে, তো আমি তো মনে করি যে ঠিকাদারের সঙ্গে তাদের যোগসাজশ আছে, অথবা বুঝে না বুঝেই সই করেছে। তো দায় দায়িত্ব তো তাদেরকেই বহন করতে হবে। ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষিত সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের অভিযানে উদ্বাস্তু জীবন শত শত পরিবারের। বিনা নোটিশে উচ্ছেদের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় মানবেতর দিন কাটছে তাদের। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিবন্ধী ফাতেমা বেগম চলাফেরায় অক্ষম, খেতেও হয় অন্যের সাহায্যে। স্বজন বলতে সৎ মা ছাড়া আর কেউ নেই। উচ্ছেদের পর আশ্রয় নিয়েছেন খোলা মাঠে, যেখানে ঠাঁই শত শত ভূমিহীন পরিবারের। আজকে আমার গায়ে উচ্ছেদ করে আমার গায়ে পথে পাঠাই দেবে, তাই আমরা বুঝতে পারিনি আমরা ভোট দিতাম না। ঘর করতেছে তারাই পেয়েছে ঘর, আমরা পাইনি, কেননা আমরা অসহায় মিলে আমরা পাই। আমাকে মেম্বার সারমানি খারাপ 200, 250, 300 এক এক জায়গায় ঘর তৈরি করতেছে। সেখান থেকে যদি সরকার আমাদের একটা করে ঘর দিয়ে দিত, সরকারের জায়গা আমরা চলে যেতাম। বড় লোকের বিল্ডিং গুলো কোনো কিছু করেনি, কিন্তু আমাদের সব একদম গুড়ুগুড়ি দিয়ে গেছে, ভেঙে চুরিয়ে। সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটখালি পর্যন্ত 62 কিলোমিটার সড়কের ধারে প্রায় 400 ফুট অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। বাস্তুহারাদের অভিযোগ, বিনা নোটিশে তাদের উচ্ছেদ করা হয়েছে। পুনর্বাসন চান তারা। নোটিশ ছাড়া আমাদের এই হঠাৎ করে ভেঙে চুরি দিয়েছে। এখন বাইল বাচ্চা নিয়ে আমরা মাঠের ভিতরে পলিথিন টাঙায় আছি। এই বর্ষার সময় ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। আমরা অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথাই তারা রাখেনি। আমাকে যে একটু রাইন্দি বাড়ি খাবো, সে হাড়ি পাতিল আমাকে নেবার সময় দেয়নি। আমাদের পাশেও কেউ নেই, আমাদের কোনো জায়গা জমি কোনো কিছু নেই। পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি। মানুষকে আপনারা ঘর দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন বলছেন, আপনারা ভূমিহীন মুক্ত এলাকা বলছেন। আজকে এই যে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা অমানবিক, এবং আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি। মাইকিং করেই সব স্থাপনা ভাঙা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। বেশি মানবিকতা দেখালে উচ্ছেদ করা যাবে না বলেও মত তার। উচ্ছেদের নিয়মই এরকম যে অবৈধভাবে আসো, হয় স্বেচ্ছায় সরে যাও অথবা আমাকে সরাই দিতে হবে। এখানে যেহেতু ম্যাজিস্ট্রেট আছে, তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে চলবে। এটা আমরা গত 1 মাস ধরে তাদেরকে এই উচ্ছেদ অভিযান করা হবে, এই ঘোষণা আমরা দিয়ে আসতেছি। সাতক্ষীরাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও থাকার কোনো জায়গা নেই এসব ভুক্তভোগীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় এবং জুডিশিয়াল একাডেমি নির্মিত হবে মাদারীপুরের শিবচরে। কুতুবপুরে পদ্মা রেল স্টেশন সংলগ্ন এলাকায় চরশ্যামাইলের প্রস্তাবিত স্থান ঘুরে দেখে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। সাতক্ষীরা সড়ক ও খুলনা সিটি বাইপাস সহ 3টি লিংক রোডের নির্মাণ প্রকল্পের উদ্বোধন হয়েছে। সকালে এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। 60 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। বরেন্দ্র এলাকায় খরা মোকাবেলায় ভূ উপরিস্থ পানি সংরক্ষণ বিষয়ক কর্মশালা হয়েছে নওগাঁয়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। হাসপাতালে চিকিৎসক, নার্স সহ সকল রোগীদের প্রতি আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের সভায় তিনি এসব কথা বলেন। 2 দফা দাবি নিয়ে বিদ্যুৎ বিভাগের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আবারও কর্মবিরতিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে সমিতি প্রাঙ্গণে 5ম দিনের মতো তারা এই কর্মবিরতি পালন করেন। এছাড়া কর্মবিরতি পালন হয়েছে ব্রাহ্মণবাড়িয়াও। সরকারি পরিপত্র অনুযায়ী হরিজন সম্প্রদায়ের কোটা উপেক্ষা করে আউটসোর্সিংয়ে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে জেলা প্রেস ক্লাবে এতে বক্তব্য রাখেন হরিজন ঐক্য পরিষদের নেতারা। জয়পুরহাটে এসএসসি জিপিএ 5 প্রাপ্ত 600 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। সকালে সদর উপজেলা মুজিবুর রহমান স্মৃতি ঢালি মিলনায়তনে এতে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন।
কুমিল্লায় হোমনায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ উপলক্ষে ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয়েছে। সকালে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ২,০০০ মানুষকে এ সেবা দেওয়া হয়। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে মানিকগঞ্জে। দুপুরে দলটির দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। রংপুর মাউন্ট প্যাসিফিক হসপিটাল ও ঢাকা এভার কেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খোলা হয়েছে নতুন তথ্য কেন্দ্র। আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে সকালে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বান্দরবানে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বান্দরবান সেনা জোন। সকালে জোন সদর প্রশিক্ষণ মাঠে এতে উপস্থিত ছিলেন সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM মাহমুদুল হাসান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউথ অ্যাডাপ্টেশন ফোরাম নামক একটি সংগঠন যাত্রা শুরু করেছে সাতক্ষীরায়। সকালে শহরের একটি হোটেলে কনফারেন্স হলে এতে উপস্থিত ছিলেন নারী আসনের সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ, বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ, কাল বিকেল ৩টা থেকে সারা দেশে অবরোধ ঘোষণা। কোটা বিরোধী আন্দোলনের সমর্থন মির্জা ফখরুলের, নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষক শিক্ষার্থীদের ওপর ভর করেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা বাড়িতে বেনজিরে ডুপ্লেক্স বাড়ি জব্দ, জবরদখলের শিকার হওয়ায় স্থানীয়দের স্বস্তি। কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে পানিবন্দী লাখো মানুষ, বাড়ছে নদী ভাঙন, আগস্ট সেপ্টেম্বরও বন্যার শঙ্কা। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।